যে এই যে এরকম একটি ঘটনা এত মানে কোন রকমের ষড়যন্ত্র ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না, এত বড় ষড়যন্ত্র কেন গোয়েন্দারা জানতে পারলো না তা খুঁজে বের করতে আদালত তদন্ত কমিটি করার দরকার কোট আনকোট এভাবে বলেছেন। তো কি বলবেন আপনি, কিভাবে দেখছেন আদালতের পর্যবেক্ষণকে? না, অবশ্যই আমি আদালতের যে পর্যবেক্ষণ এর সাথে আমি একমত এবং যথার্থই পর্যবেক্ষণটি দিয়েছেন। আমরা সেই দিনের ঘটনা আমরা জানি, ওটি ছিল বিডিআর এর, কিন্তু তৎকালীন তাদের একটা রিইউনিয়ন ছিল। ওইখানে আগের দিন প্রধানমন্ত্রী গিয়েছিলেন 24 তারিখে, এবং 25 তারিখে বোধহয় বিকেলের দিকে প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল। আমরা কিন্তু জানি যে প্রধানমন্ত্রীর যেখানে যাওয়ার প্রোগ্রাম থাকে সেখানে কিন্তু 48 ঘন্টা আগে সমস্ত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়, এবং শুধু একটা বাহিনীর গোয়েন্দা সংস্থা নয়, জাতীয়ভাবে যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তাদের দায়িত্ব থাকে সেইখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যা কিছু প্রয়োজনীয় সেরকম নিরাপত্তা ব্যবস্থা সেখানে স্থাপন করার। তো এখন যা ঘটেছে, আদালত যেটা বলেছে সেটি আমরা সবাই জানি। সুতরাং এই যে ঘটনাটি ঘটলো এখন কিন্তু মোটামুটি স্টাবলিশ, যেটা কিন্তু হঠাৎ করে ওই দিন সকালে যেটা এরকম একটা ঘটনা ঘটে গেছে এরকম কেউ বিশ্বাস করেন না। সুতরাং এটা যেহেতু একটা সুপরিকল্পিত ঘটনা, এবং আদালত কিন্তু এই কথাটাই বলেছেন যে এটা শুধু যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে আমরা দেখছি, বিচার হচ্ছে, কিন্তু তাদের আদালতের পর্যবেক্ষণের পিছনে হয়তো বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে, থাকতে পারে সেটা খতিয়ে দেখা দরকার। এই আপনি গোয়েন্দা কথাটা যে উঠিয়েছেন সেই কথাটা আমি বলি যে সুতরাং এখান থেকে কারো স্বীকার করে নেই যে এখানে যারা গোয়েন্দা সংস্থা তখন মানে ন্যাশনালি সবাই যারা যে ব্যর্থতা সেটা কিন্তু উপায় নেই। আমরা তো দেখি কথিত ঘটনা, সেই কারণে আরেকটি প্রশ্ন আসে, আদালত তো সেটি বলেন না, বাট আমরা যদি দেখি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশে কিন্তু অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, হত্যাকাণ্ড, হ্যাঁ, তারপরে আরো হত্যাকাণ্ড। তো মানে আমাদের দুইজন রাষ্ট্রপতিকে হত্যার ঘটনা গোয়েন্দারা কোনো ভাবেই আজ করতে পারে। এখন কথা হলো যে বঙ্গবন্ধু হত্যার দিন ভোর রাত পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে মানে তাকে স্বাগত জানানোর জন্য যে প্রস্তুতি চলছিল। এখন এই প্রশ্নটি আমার আসে যে ঠিক আছে, 75 সালে একটা প্রেক্ষাপট ছিল, তখন আমাদের গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠিত বা তাদের নেটওয়ার্কটি বা পেশাগত ভাবে তারা হয়তো ওই পর্যায়ে ছিল না, বাট 2009 সালে তো সেই কথা বলার সুযোগ নেই। সুতরাং এখানে অবশ্যই আছে, তো শুধু কোন গভীর তাৎপর্য আছে যেটি হয়তো আমরা আমাদের কাছে বলতে পারি না। প্রেক্ষাপট বাংলাদেশের তো রাজনীতির কোনো কিছুই নয়, সবকিছু কিন্তু রাজনীতির আমরা স্পর্শ পাই এবং প্রভাব পাই। তো এই সরকার যখন যে ঘটনা যখন ঘটে তার আগে এই যে সরকার, সেই সরকারের বয়স ছিল কিন্তু 48 দিন না 50 দিন, 9 জানুয়ারি সরকার শপথ নিয়েছিল, 50 দিন পুরনো সংসদের মেয়াদ ছিল 24 জানুয়ারি পর্যন্ত। তখন কিন্তু 24 জানুয়ারি ঠিক এক মাস পরে 25 ফেব্রুয়ারি এই ঘটনা ঘটলো। তখন কিন্তু সরকারের একটা ট্রানজিশন পিরিয়ড ছিল। জি, তখন কিন্তু সরকারের প্রশাসনের তাদের সরকার আসলে যেভাবে তাদের একটা সাজিয়ে নেওয়া দরকার বা তাদের একটা পরিবর্তন যেটা দরকার সেটি যে করার সেই সুযোগটা পাইনি। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা কিন্তু একটা ভয়াবহতার মধ্যে ছিলাম 2001 থেকে 2006 সাল পর্যন্ত। আমাদের গোয়েন্দা সংস্থা, জাতীয় গোয়েন্দা সর্বোচ্চ জাতীয় গোয়েন্দা সংস্থা, তার প্রধান আদালতে প্রমাণিত হয়েছেন যে 2004 সালের 1 এপ্রিল যে অস্ত্র সেই অস্ত্রে তিনি অভিযুক্ত এবং তিনি সাজা প্রাপ্ত হয়েছেন আদালত কর্তৃক। আমরা এখন নিজেদের কথাই বাদ দিলাম, আদালত কর্তৃক তিনি শাস্তি পেয়েছেন। সুতরাং এই যদি আমাদের সেই অবস্থা কিন্তু তখন ছিল 2006 বদলালো, কিন্তু 2006 ছায়া বা শাখা প্রশাখা থেকে 2006 তো সরকার বদলি 2007 কিন্তু যে সরকার ছিল তারা কিন্তু এই জায়গায় কোনো ধরনের কোনো পরিবর্তন আনেনি। তারা তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা পুরানো যারা ছিলেন তাদেরকে দিয়েই তারা দায়িত্ব পালন করছিলেন। এবং সুতরাং 2009 সালে যখন নতুন সরকার এলো তারা 48 দিন বা 50 দিনের মাথায় তারা এই যে বিষয়গুলো
এই বিষয়গুলো তারা কতটুকু দেখতে পেরেছে সেই জায়গাটা কিন্তু প্রশ্নটা রয়ে যায়। আর দেখা উচিত ছিল বলে আমি মনে করি, কারণ এই ধরনের ঘটনা যখন একটা ঘটে, যে দেশে যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় যে নিরাপত্তা সংস্থা সেই প্রধান যদি জড়িত থাকে, এবং সেটা কিন্তু পত্রপত্রিকায় ব্যাপকভাবে এসেছিল, কোথায় কোথায় কি করে গেছেন সব কিন্তু তখন কিন্তু পত্রপত্রিকা এসেছে, এই সবকিছু আমাদের সামনে আসে, তখন ওই কথাটি বসে, এটা কি শুধুই ব্যর্থতা, নাকি এর পিছনে কারো বড় ধরনের কোন ইন্ধন আছে কিনা? এবং এই ইন্ধনের কথা নিয়ে আমি মনির ভাইয়ের কাছে আসি। মনির ভাই, যে এখানে মেজর জেনারেল অনারেবল সিকদার যে বিষয়টি বললেন, যে একটা ইন্ধন, আমরা এটা বলি ইন্ধন হয়তো থাকতে পারে, আলো তো বলেছে ষড়যন্ত্র থাকতে পারে, আপনি কি মনে করেন বিষয়গুলো এই আদালতের পর্যবেক্ষণের মধ্যে দিয়ে থাকবে, না আসলে এটা বের হবে বা বাংলাদেশে কখনো বের হয় নাকি এরকম বলার মতো? বাংলাদেশে তো বের হয় না, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে, এবং আমার যুক্তি হচ্ছে এই, ধরেন যে কিছু ঘটনা থাকে যেগুলো খুব বড় জায়গা থেকে সিদ্ধান্ত না হলে ঘটনাগুলি হয় না। যেমন ধরেন যে 24শে আগস্টের যে 21শে আগস্টের যে বোমা হামলা 2004 সালে, যেটা আজকে যিনি প্রধানমন্ত্রী, যার উপরে গ্রেনেড হামলা হয়েছিল, বোমা তো না, গ্রেনেড হামলা হয়েছিল তাকে হত্যা করার উদ্দেশ্যে, সেই গ্রেনেডের আবার একেবারে নমুনাও মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল। পরবর্তীকালে তো এটা দেখা গেল যে এটি সর্বোচ্চ, তখনকার যারা ক্ষমতায় ছিলেন, বিএনপি জামাত সরকার, তাদের সর্বোচ্চ পর্যায়ে এটা সিদ্ধান্ত হয়েছিল। কারণ ওইরকম একটা কাণ্ড সর্বোচ্চ পর্যায়ে থেকে সিদ্ধান্ত না নিয়ে হতে পারে না, কারণ এর যে আফটার এফেক্ট হবে, একজন বিরোধী, তখন শেখ হাসিনা বিরোধী দলের নেতা, বিরোধী দলের নেতাকে হত্যার পরে এবং কোন ছোট দলের মানে নেতা না, তিনি বাংলাদেশের একটা বড় দলের নেতা, এবং তার সাপোর্ট, সমর্থন, জনপ্রিয় সর্বত্র আছে, সেরকম নেতাকে হত্যা করলে তার কি রিপারকাশন হবে সেটা হিসাব করে বলা যায় যে এই সিদ্ধান্তটি কোনো ছোট জায়গা থেকে হয়নি, সর্বোচ্চ জায়গা থেকে এরকম সিদ্ধান্ত। এবং পরবর্তীকালে দেখা গেল যে সিদ্ধান্তটি সর্বোচ্চ জায়গা থেকে হয়েছিল। এই বিডিআরের যে ঘটনাটি, যেটা 2009 সালে ঘটলো 25শে ফেব্রুয়ারি, একটি নতুন সরকার নির্বাচন হলো ডিসেম্বর 8 9 জানুয়ারিতে সরকার গঠন হলো, ছিল 24 জানুয়ারি ছিল, তারপর জাস্ট আর কি বলা যায়। তখন এরকম একটি ঘটনা বলা যায়, সংসদ বসার থেকে সরকারের কর্মকাণ্ড, তাই গণতান্ত্রিক সরকার ব্যবস্থায়। তা এখন এই একটা অবস্থায় এত বড় একটি ঘটনা, এটা রিস্কটা চিন্তা করেন যে একটি পুরো বাহিনীর যারা মাথা, পুরো মাথা ওয়াইপ আউট করে দেওয়া হলো। এটা কি জাস্ট কয়েকজন লোকের, মানে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে আসলে সব কর্নেল এবং মেজর জেনারেল সাহেব যিনি আমাদের ডিজি আছেন তাদেরকে মেরে ফেলবো, শরীরটা ভালো লাগবে মেরে ফেলে, এটা কি এরকম ছেলে খেলার ব্যাপার নাকি? ওরা কি এটা ইমপ্লিকেশন জানে না? একটা হোল বাহিনীর মাথাকে তারা শেষ করে দিচ্ছে। আর্মির 57 জন চৌকস এবং মিডিল র্যাঙ্কের তারা যারা কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, তারা তো আর্মি ব্যাকবোন, সেই ব্যাকবোনটাকে তারা ভেঙে দিচ্ছে। তো এইটা এমনি ঘটে গেছে, এটা আমি কখনো বিশ্বাস করি না। তখন আমি লিখেছিলাম, বলেছিলাম এটা এমনি ঘটনা, অবশ্যই এর পেছনে ষড়যন্ত্র আছে। সরকারকে ডিস্টেবিলাইজ করা, বাহিনীকে নষ্ট করা, এবং একটি নতুন জায়গায় বাংলাদেশকে অস্থিতিশীলের মধ্যে নিয়ে যাওয়া। আমার যেটা অভিযোগ বা আমার যেটা দুঃখ, সেটা হচ্ছে এটা খুঁজে বের করার কোনো চেষ্টা করা হয়নি। এর জন্য একটি কমিশন করে, এই যে একটু আগে আমরা আলাপ করার সময় হুমায়ুন কবির সাহেব যে কথাটি বললেন, যে আমেরিকাতে একটি ফাইল 45 বছর অ্যালাইভ ছিল কোর্টে, তো এবং সেই 45 বছর এটা জীবিত থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো বা ধরা হলো, তার বিচার হলো। আর আমাদের দেশে এত একটি হলো, এর জন্য একটা কমিশন মতো করা হলো না, 9 থেকে 17-8 বছরে, যে অ্যাকচুয়ালি এটার পিছনে কারা ছিল, কিভাবে ছিল, কেন ছিল, এইটা আমি মনে করি এটা আমাদের একটা বড় ধরনের ল্যাপস। এবং এই যে ঘটনাগুলো রেকর্ড করছে, এই ধরনের ঘটনা প্রায় ঘটছে বা কিছুদিন পর পরে ঘটছে, তার কারণ হচ্ছে যে আগের ঘটনাগুলিকে কিন্তু এইভাবে কমিশন, যেমন ধরেন আপনি জেল হত্যা, ইভেন বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, অপরাধীদের হত্যা ষড়যন্ত্র সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, এবং এটা তদন্ত করে দেখা হয়নি। আমি জনাব হুমায়ুন কবির আপনার কাছে আসি, যে হত্যা ষড়যন্ত্র, বঙ্গবন্ধু হত্যার কথা উনি বললেন, একেবারে বিডিআর এটা
বলছো হত্যা ষড়যন্ত্রের বিচার আমাদের, হত্যা ষড়যন্ত্রের তদন্ত বা এটার ভেতরে যাওয়া হয় না। তাহলে কি হচ্ছে, তাৎক্ষণিকভাবে চোখে যাকে হত্যাকারী দেখা হচ্ছে তারই বিচার হচ্ছে, তারই ফাঁসি হচ্ছে বা যাবজ্জীবন হচ্ছে। এর এই প্রক্রিয়ার মধ্যে, ভিজিয়া সার্কেলের মধ্যে আমরা ঘুরছি। অনেকটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এরকমই আমরা দেখছি। এবং এটা কিন্তু আমরা একটা আধুনিক রাষ্ট্র যদি করতে চাই তাহলে কিন্তু আপনাকে এই ঘটনার মানে কজ এন্ড কনসিকুয়েন্সকে লিঙ্ক আপ করতে হবে। এবং আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা কনসিকুয়েন্সটার প্রতি বেশি মনোযোগী, এবং মনোযোগের ফলে যেটা আপনি বলছিলেন যে ঘটনা যারা সামনে আছে তাদের আমরা দেখছি, তাদের বিচার হচ্ছে, কিন্তু এই ঘটনা এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে গিয়ে ম্যানিফেস্টেশন যদি বলেন, কিন্তু এটা কোত্থেকে শুরুটা হলো, রোগটা যদি আপনি না ধরতে পারেন তাহলে আপনার চিকিৎসাটা শুধু আপনি একদম ওষুধ দিয়ে দিলে আপাতত দৃষ্টিতে আপনি সমাধানটা পেলেন, কিন্তু রোগটা তো রয়ে গেল। এবং এই যে একটু আগেই বলছিলেন না, মনি ভাই বলছিলেন যে রেকর্ড করছে ঘটনাগুলো, কিন্তু বিভিন্ন সময়তে এগুলো আমরা দেখছি। তো কাজেই আপনাকে যদি আমরা যেমন একটা বর্তমান বিশ্ব কাঠামোতে তো আমরা একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বাস করি, এবং এই জায়গাতে আপনাকে প্রশ্নের জবাবগুলো খুঁজতে হবে। আমরা প্রশ্নের জবাব খুঁজতে চাই না, কিন্তু আমরা একটা উত্তর পেলে ওই উত্তরটা নিয়ে হ্যাপি হয়ে যাবে, ওখানে এটাকে সমাপ্ত করে দিই। কিন্তু ঘটনার যদি আপনি সূত্র না করতে পারেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতের এই ধরনের সম্ভাবনা বা আশঙ্কাকে আপনি নির্মূল করতে পারবেন না। আর আমাকে যদি বলেন এটা এই ঘটনার, এই যে রায়ের বা এই পিলখানার ঘটনার পর বিডিআরের হত্যাকাণ্ডের ঘটনার কূটনৈতিক ফলাফলটা কিভাবে, কূটনৈতিক প্রতিক্রিয়াটা কিভাবে হয়েছে, একটা জিনিস হচ্ছে যে কোনো রাষ্ট্রের দিকে যদি আপনি দেখেন তার কতগুলো পিলার থাকে না? একটা ঘরের দিকে তো আমরা সেইভাবে পিলার দেখে বুঝতে পারি যেটা ভালো কি মন্দ। যখন একটা রাষ্ট্রের এই ধরনের একটা পিলার আঘাতপ্রাপ্ত হয় তখন কিন্তু বাইরের পৃথিবীতে দেশটা ভাবমূর্তির সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হয়। তার কারণ হচ্ছে যে দেশে সামরিক বাহিনী, পুলিশ, তখনকার মিডিয়া, এরকম প্রতিষ্ঠান যখন এরকম ভাবে প্রচন্ড ধরনের আঘাতপ্রাপ্ত হওয়া, কিন্তু আমাদের সামগ্রিক ব্যবস্থার উপর মানুষের অনাস্থা তৈরি করে কিন্তু। এবং তারা তখন ভাবে যে এই দেশটার এই প্রাতিষ্ঠানিক আয়োজনটা কি রকম, এটা কি দুর্বল, এটা কি যথেষ্ট শক্তিশালী নয়, ভালনারেবল। এটা কিন্তু আমাদের ভাবমূর্তির উপর কিন্তু আঘাত করে। এবং আমার মনে আছে যে ঘটনাটা, আমি তখন ওয়াশিংটনে যখন এটা ঘটনাটা ঘটেছিল, ওই দিনই আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে জিজ্ঞেস করা হলো যে এটা কি হচ্ছে। একটা ষড়যন্ত্র এরকম ভাবে যাচ্ছিল, বলা যায় বাংলাদেশকে একটা ব্যর্থতার দিকে হিসেবে চিহ্নিত করার একটা অস্থিতিশীলতা তো তৈরি হয়, এমনি তো হয়। আপনি যদি সেটা উদ্দেশ্য প্রণোদিত ভালো হয়ে থাকে সেটাও হয়, আর তা না হলেও হয়। কারণ আপনি লক্ষ্য করেন তখন মনে আছে কিনা, কোথায় কি হবে, এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কেউ কিছু জানে না। এখন আমাকে যদি জিজ্ঞেস করছে আমারও তো কি অবস্থা, আমি তো জানি না, কিন্তু কি করে আমি বলি যে আমি জানি না। একটা দেশের রাষ্ট্রদূত হয়ে আপনি কিভাবে বলেন যে আপনি জানেন না? এবং তখন আমাদের মধ্যে একটা বড় ধরনের স্ট্রাগল হয় যে আমি কিভাবে এটাকে উপস্থাপন করবো। কেউ কোনো জবাব দিয়ে পাচ্ছে না, ঢাকায় নিজেও জানে না তো কোথায় কি হচ্ছে না হচ্ছে। এখন টেলিভিশন দেখে যতখানি হয় নিজের মনে করে একটা গল্প সাজিয়ে আপনি আপনার দেশটাকে সেখানে উপস্থাপন করতেন। এই যে ভাবমূর্তি যেটা কিন্তু আমার কাছে হয় যে ধরনের ঘটনা একটা জাতি হিসেবে আমার ভাবমূর্তির জন্য ইতিবাচক কোনো অবস্থান তৈরি করা হয়নি। আমি আরেকটা জিনিস একটুখানি বলি, আপনি যেটা বলছেন শুরু করেছিলেন, আসলে এর কারণ, অন্যতম কারণটা হচ্ছে কিন্তু পেশাদারিত্বের ঘাটতি। আপনাকে আমরা যেখানে যে কাজটা করি না কেন, আপনি বলছেন বিচার হয় না কেন, বা ওটা আমি উদ্ঘাটন করতে পারছি না কেন ষড়যন্ত্র, তার কারণ হচ্ছে যে আমরা যে কোনো জিনিস, রাষ্ট্র তো একটা বহু সংগঠন, একটা সমন্বয়, এই 16 কোটি মানুষের দেশে সমন্বিত ব্যবস্থা রাষ্ট্র, এবং আমাদের বর্তমান প্রেক্ষাপটে সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান, এর মধ্যে যে পেশাদারিত্ব না থাকে। আজকে কিন্তু আদালতের পর্যবেক্ষণে 2 নম্বর সুপারিশে বলা আছে যে সৈনিক ও কর্মকর্তাদের মধ্যে পেশাদারিত্ব বজায় রাখা উচিত। এটা শুধুমাত্র আপনি এই প্রেক্ষাপটে নয়, দেশের সব জায়গাতেই পেশাদারিত্বের প্রয়োজন থাকে।
আপনার কাজ আমি করলে আর আমার কাজ আপনি করলে তো পেশাদারিত্ব আসবে না। আপনাকে যার যেখানে যে কাজ যেন সাহেব বলছিলেন তাকে সেখানে দিতে হবে, তাকে সুযোগ দিতে হবে কাজ করার সুযোগ। এবং যার এই কাজ এই বিষয় নিয়ে আমি আসবো জেনারেল সেক্রেটারির কাছে। একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নি। যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আবু বকর সিদ্দিক পাবনা থেকে বলছি। জি, আপনার প্রশ্নটা বলেন। প্রশ্ন হচ্ছে, আমরা কোন একটি ঘটনা যদি বড় ঘটে সেটা রাজনৈতিক ভাবেই বিশ্লেষণ করার চেষ্টা করা হয়। কেউ হয়তো সরকারের বিরোধিতার উপরে চাপানোর চেষ্টা করে, অথবা বিরোধীদেরকে সরকারের উপর দোষ দেওয়ার চেষ্টা করে। কিন্তু মূলত এর পিছনে বহিরাষ্ট্রে কোনো ইন্ধন আছে কিনা, যারা আসলে আমাদের স্বাধীনতা সারা মুহূর্তকেই পুনরুদ্ধার করতে চায় বা আমাদেরকে একটা বক্ত রাষ্ট্র হিসেবে দেখার চেষ্টা করে। জি, ধন্যবাদ। এই বিষয়টা আমরা আলোচনা করছিলাম। তদন্ত না করলে তো এই বিষয়গুলি বের হবে না। দর্শক যে প্রশ্নটার কথা বললেন, আপনারা এটা নিয়ে আলোচনা করবেন দর্শকের প্রশ্ন। আমি যেটা বলছিলাম, যার যেই কাজ, হুমায়ুন কবির সাহেব যেটা বলছিলেন, যার যেই কাজ, এখানে আদালতের একটা পর্যবেক্ষণ, আজকে সুপারিশ, প্রথম সুপারিশেই আছে এই যার যেই কাজ বিষয়ে। কিন্তু অপারেশন ডাল ভাত, আমরা জানি যে অপারেশন ডাল ভাত কর্মসূচিতে বিডিআর কে, তখন তৎকালীন বিডিআর কে যুক্ত করা হয়েছিল। যখন ডাল ভাত কর্মসূচিতে বিডিআর কে যুক্ত করা হয়েছিল, তৎকালীন বিডিআর কে, তখন ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার কারণে তারা এসে বিভিন্ন জায়গায় জিনিসপত্রের দাম বাড়া, করা, কোনোভাবে যখন পারে না, তখন বিডিআর কে জায়গায় 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 সারা দেশে বিডিআর দোকান, বিডিআর ন্যায্য মূল্যের দোকান খুললো, চাল ডাল বিক্রি করা। এবং আমরা অনেক জায়গায়, শুধু ঢাকা শহর না, সব জায়গায় বিডিআর এর ন্যায্য মূল্যের দোকান। এই কথাটি আছে আদালত বলেছেন, বিডিআর এর মতো এই ধরনের ফোর্সকে এটাতে যুক্ত করা উচিত হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীতে এই ধরনের কর্মসূচি যেন আর না দেয়া হয়। যার যে কাজ, এই প্রসঙ্গে আপনি যদি যার যে কাজ, জি, এখন ওই যে তত্ত্বাবধায়ক সরকার, তারা এই দায়িত্বটি দিয়েছিলেন, যেটি আমরা সবাই জানি এবং আদালতে বলেছেন। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাতে চেষ্টা করলেন, সেটা দেশ তাদের কাজ ছিল না। রাজনৈতিক দলের কাজ, জনগণের প্রতিনিধিত্ব করে তাদের কাজ। তাদের মতো এই ধরনের সরকার যখন হয়, তখন কিন্তু তারা এই যার যেই কাজের সমস্যাটা শুরু হয়েছিল আরো 2 বছর আগে, সুতরাং নিজেরাই ছিল হলো এই কাজ তাদের নয়। তারা আবার তখন সবকিছু ওই একটা ওই যে ফিলোসফি, যে নগদ জফা হাত পেতে দাও, বাকি খাতায় শূন্য থাক, এখন আমি আসছি, অর্থাৎ আমি এখন কিভাবে এটা আমার এইটা শেষ করতে পারি, 9-6 করে একটা টাইম পাস করে দিয়ে মানুষকে ভাঙা চাপা দিয়ে বুঝিয়ে দেওয়ার একটা ফিলোসফি নিয়ে আমাদের এই কাজটি হয়েছে। তখনও কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিন্তু এই বিষয়টি নিয়ে আমি পত্রিকায় লিখেছিলাম যে এই বিডিআর যে একটা বাহিনী, তাকে দিয়ে দীর্ঘ সময়ের জন্য সারা দেশব্যাপী, শুধু একটু দুটি জায়গায় নেই, সারা দেশব্যাপী এই ডাল, চাল, আদা, রসুন, পেঁয়াজ, এই সবগুলো বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে। এটার ভয়ানক পরিণতি হতে পারে, এইরকম কথাই আমি লিখেছিলাম। বিডিআর কে টিসিবির মতো একটা প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। এবং সে কারণেই কিন্তু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমি বলবো যে এটি আমরা কিন্তু এখনো সেটাকে বলতে পারছি না। যার কাজ তাকে দিয়ে করাতে হবে। আমরা কিন্তু আমাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো, তারা এই বিষয়টি বিবেচনায় না নিয়ে, বৃহত্তর বিষয়টি বিবেচনায় না নিয়ে, তারা যখন তখন যার যে কাজ না তাকে সেখানে ডেকে আনার চেষ্টা করেন। এখন আমরা ইদানিং শুনছি সেনাবাহিনীকে যেখানে ইচ্ছা লাগিয়ে দাও, তাদেরকে নির্বাচনে লাগিয়ে দাও, তাদের নির্বাচন সুষ্ঠু করার জন্য কাজে লাগিয়ে দাও। সুষ্ঠু করার কাজ তো সেনাবাহিনীর দায়িত্ব না, তাদের প্রফেশনের মধ্যে আসে না। সুতরাং বাকি সবাইকে কাজ দিয়ে আপনি যদি এটি করান, তাহলে তার পরিণতি এরকমই হবে। সুতরাং এটা একটা বড় ধরনের শিক্ষা আমাদের, যে কোনোভাবেই, বিশেষ করে এই বাহিনী সমূহকে কোনোভাবেই এই ধরনের কাজের সাথে জড়িত করলে সেটার পরিণতি কিন্তু এইরকমই হতে পারে। সুতরাং এখান থেকে আমাদের বড় ধরনের শিক্ষা নেওয়া উচিত। কারণ আপনি দেখবেন যে পরবর্তীতে এই ডাল ভাতের কর্মসূচি নিয়ে নানা রকমের অভিযোগ উঠেছে, নানা রকম অনিয়মের অভিযোগ উঠেছে, এবং জিএনদের পক্ষ থেকে অসন্তোষের সৃষ্টি হয়েছে যে তাদের যতটুকু প্রাপ্য ছিল তা সেটা পায়নি, ওদের সবগুলো অফিসাররা নিয়ে গেছে, এরকম একটা ধারণা তখন সৃষ্টি হয়েছিল।
এক্সট্রা হয় কি যখন ক্ষোভ জিনিসটা তো ওপেন না, কত টাকা আমি আনছি, কত টাকা ব্যবসা করছি, জানি না কত টাকা লাভ করছি, সবাই মনে করছে যে আমি লাভ আমি কিন্তু আমার অংশ পাচ্ছি না, সেটাই তো খবর সৃষ্টি হওয়ার স্বাভাবিক কারণ। সুতরাং এই কাজে তো তাকে লাগানোই ছিল ভয়ানক একটা ভুল কাজ, এবং তার থেকে কিন্তু এখান থেকে উৎপত্তি হয়ে তারও যেটা হয়েছে কি, কারণ এই যে কিন্তু এখনো বলছি, আদালত বলছেন যে চালক তারা হয়তো ক্ষুব্ধ ছিল, অসন্তুষ্টি ছিল, অভিযোগ ছিল, কিন্তু পৃথিবীর বহু মিলিটারি সামরিক বাহিনীর হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে হয়েছে, কিন্তু কিছু ক্ষোভের কারণে, কিছু দাবি দেওয়ার কারণে, কিছু অসন্তুষ্টির কারণে একটা বাহিনীর প্রধান সহ মানে কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে হত্যা করে ফেলা কোনো ইতিহাস নাই। এবং যারা এটি করেছে তাদের কিন্তু জানার কথা যে আপনি যদি প্রথমেই তাদেরকে সমস্ত অফিসারকে হত্যা করে ফেলা, তাহলে দাবি আদায়ের কিছু থাকবে না। দাবি আদায় তো আপনি দর্শী করবেন কি নিয়ে? আর বিডিআর যারা চাকরি তারাও কিন্তু জানে তারা কিন্তু এখানে সেনাবাহিনী নয়, তারা কিন্তু ক্ষমতা দখল করতে পারবে না, তারা কিন্তু এখানে সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে না। সেনাবাহিনীর যে সক্ষমতা তার 10 ভাগের 1 ভাগ সক্ষমতা হয়তো সামরিকভাবে তাদের নেই, এই সব কিছু তারা জানতো। তারপরে কেন এই হত্যাকাণ্ড তারা ঘটালো, এইটা হলো সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। সেই জায়গাটায় আসে আপনার ষড়যন্ত্রের কাছা, অর্থাৎ যারা বৃহত্তর ষড়যন্ত্র করেছিল তারা এই যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এই ক্ষোভকে কাজে লাগিয়ে তাদেরকে দিয়ে এই কাজটি তারা করিয়েছে। মানে আপনার কথা আমি মনে যে জিনিসটা হচ্ছে যে যার যে কাজ না সেই কাজটা করিয়ে এখানে ষড়যন্ত্রের বীজটা বপন করা, ষড়যন্ত্রকে ছড়িয়ে, এটা উনি বলতে যাচ্ছে। এটাকে আপনি আর একটু ইলাবোরেট করেন। বিষয়টা আসলে তাই আমাদের মনে হয় যে আপনি ক্ষোভটা ছিল একটা, প্রত্যেকটা এই ধরনের ঘটনার তো একটা মানে কি বলবো তাৎক্ষণিক একটা ইয়ে থাকে, যেটা ম্যাচে আমরা দেশটা কাঠিটা দিয়ে ইয়ে করি তাতে আগুনটা জ্বলে, আগুন জ্বলার একটা ঘটনা থাকে, কিন্তু ইট ইজ সেলফ মূল ঘটনাটা না, মূল ঘটনাটা এটার পেছনে থাকে। এই যে ক্ষোভটা ডাল ভাত নিয়ে যেটা জেনারেল সাহেব বললেন, এই ক্ষোভটা তখন কিন্তু প্রচার হয়েছে, আমরা কিন্তু মিডিয়ার লোক হিসেবে আমরা আচ্ছা, সুতরাং এই ক্ষোভ ছিল, এই ক্ষোভটাকে কাজে লাগানো হয়েছে এজ এ স্ট্রাইকিং টাইম, যে এই ক্ষোভটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, যারা স্ট্রাইক ষড়যন্ত্রটা করেছে তাহলে তারা নির্বিঘ্নে তাদের বাকি পরিকল্পনাটি ক্যাপিটালাইজ করেছে। এবং দেখেন তখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে সেনাবাহিনী এবং বিডিআর যারা ভিতরে তখন তারা মুখোমুখি আরেকটি, এর সঙ্গে প্যারালাল আরেকটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে সেনাবাহিনী নির্বাচিত সরকার এর নির্দেশ মানবে কি মানবে না, এটা ব্যাপক প্রচার হয়েছে কিন্তু তখন, নিশ্চয় মনে আছে সিদ্ধার ভাইয়ের, ব্যাপক প্রচার হয়েছে যে সেনাবাহিনী চাচ্ছে এখনই তাদের বিরুদ্ধে অভিযান করতে। আর সরকার বলছে, বেসরকারি সরকার বলছে যে আমরা এটা সলভ করবো কোনো অস্ত্র রক্তপাত ছাড়াই। এটাও কিন্তু একটা কি বলবো একটা ব্যাপক প্রচার ছিল যে এখানেও একটি সংঘর্ষ বা একটা কি বলবো সাংঘর্ষিক অবস্থা আছে। সুতরাং এই ধরনের ঘটনা কিন্তু তখন ছিল, প্রচারও হচ্ছিল, এবং এই ইমপ্লিকেশনটা যারা ঘটনাটি ঘটিয়েছে পেছন থেকে ষড়যন্ত্রটি করেছে তারা কিন্তু এই ইমপ্লিকেশন গুলো ভেবেই করেছে এটাই হবে, এবং এটা হলেই সরকারের স্থিতিশীলতাটি নষ্ট হবে। অর্থাৎ ষড়যন্ত্রকারীদের যে লক্ষ্য সেটা হাসিল। হ্যাঁ, আপনি দেখেন যে কোনো যুদ্ধ কিন্তু একসঙ্গে 57 জন আর্মি অফিসার মারা যায় না, আমি জানি না, উনি বলতে পারবেন। আমি যতটুকু পড়াশোনা করছি ক্ষুদ্র মাসে অফিসার নিহত হয়েছেন যারা নিয়ম অফিসার কম্ব্যাটেন্ট আর্মি যারা বেঙ্গল রেজিমেন্ট ছিলেন, এবং সেটা সুতরাং এই যে খুবই সুচারুভাবে প্ল্যান করেছে। সে কারণেই আমি বলছি যে আমাদের সর্বত্র, কথা বলছি না, কথা বলছি না, আপনি ধরেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যার যে কাজ, যে বিষয়, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের এখানে ধরেন ইউনিভার্সিটির প্রফেসর বলেন, চলে যাচ্ছে ইউএনএ আরেক জায়গায়, আমরা ব্যুরোক্রেসি চলে যাচ্ছে ইউএনএ আরেক জায়গায়, যেটা তার কাজ না। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু খুব সুখকর না অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, এগুলো কিন্তু আমাদের শহরে ঘটছে।
আমি জানি না এগুলো হয়তো আরো কিছুদিন কন্টিনিউ করবে, বাট ইট হার্টস, এটা অ্যাডমিনিস্ট্রেশন ক্ষতিগ্রস্ত করে। এই জায়গাটা যেহেতু একটি প্রশিক্ষিত বাহিনী, আর্ম, মানে তাদের হাতে অস্ত্র আছে, তো এটা ভায়োলেন্ট হয়েছে। অন্য জায়গায় আমরা দেখছি না, কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটছে। আপনি আর্মিকে ইয়েতে লাগাতে চান, কি বলে নির্বাচনে লাগাতে, ইট ইজ নট দেয়ার ডিউটি। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করা তো তাদের দায়িত্ব না, কোনোভাবেই তাদের ইয়ের মধ্যে সুষ্ঠু করার জন্য কেমন লাগাচ্ছে নির্বাচন সুষ্ঠু করা তাদের কাজ, দায়িত্ব হচ্ছে প্রশিক্ষণ আছে, মেন্টালিটি আছে, কোন ওরিয়েন্টেশন আছে, তাদেরকে আপনি 7 দিনের মধ্যে দিয়ে তাদেরকে নির্বাচন সুষ্ঠু করাবেন। হ্যাঁ, তাদের ইয়ের মধ্যেই তো নাই, এটা মানে টার্মস অফ রেফারেন্সের মধ্যেই নাই, থাকতেই পারে না। ইট ইজ এ ডিফেন্স ফোর্স। এই কথাটা আমি জানি না আমাদের নীতি যারা বলে এই কথাগুলো তার মাইন্ডে আছে কিনা। আর্মি ইজ এ ডিফেন্স ফোর্স, এই কথাটা মাথায় রাখতে হবে। সেই জায়গাটা যদি আমরা না রাখি, যত যেখানে সেখানে খুশি আর্মিকে বসাই দিলাম, হ্যাঁ, সিস্টেম নষ্ট করে ধ্বংস করে দেবে। এবার আমি জানি এই যে র্যাবে আর্মিকে আনা, এটা নিয়েও প্রশ্ন আছে। আমাকে আর্মি অফিসার বলছে যে আমরা এটা পছন্দ করছি না, আমাদের আর্মি একটি বেসামরিক বাহিনীর অন্তর্ভুক্ত হচ্ছে, যেই বেসামরিক বাহিনী আনং মানুষকে হত্যা করছে। আর্মি তো আনং মানুষকে হত্যা করে না, এটা আর্মির একটা বেসিক প্রিন্সিপাল। এটা জানেন কিনা জানি না, এটা জিজ্ঞেস করেন ওনাকে। আর্মি ক্যানট শুট অ্যান আনআর্মড ম্যান, করবে কিন্তু তার গুলি হত্যা করতে পারে না, হয়ে যাবে এটা। হ্যাঁ, এটা আর্মির ইয়ের বাইরে। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে হবে। মানে আমরা সেই কথাতেই আসি, জনাব হুমায়ুন কবির, যার যে কাজ না তাকে দিয়ে সেই কাজ করিয়ে মানে তাকে তার চরিত্রের বাইরে নিয়ে আসা হচ্ছে, এবং সেই বাহিনীর উপরে পুরোপুরি একটা এফেক্ট হচ্ছে, এবং বাহিনীটাকে একটা নষ্ট করে দেওয়া একটা অপচেষ্টা। সেটাই, এটা ধরেন আমাদের। আমি একটু আরেকটা একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আবুল কালাম আমি বললাম। জি ভাই, আমি রিয়াজুর রহমান সরকারের কাছে আমার একটা প্রশ্ন। হুমায়ুন কবির সাহেব আমার খুব ঘনিষ্ঠ লোক। রিয়াজুর রহমান সাহেব আমরা অনেকদিন ধরে এই নিরাপত্তা বিশ্লেষণ করতেছেন, কিন্তু এই যে মোহাম্মদ আলী শিকদার হত্যা হলো, জিয়াউর রহমান হত্যা হলো, রোহিঙ্গা আসলো, তো আপনার আর আমরা নিরাপত্তা বিশ্লেষণ আপনারা কি করেন আমি তো বুঝি না। এই প্রশ্নের উত্তর উনি দিবেন। জি জনাব হুমায়ুন কবির, যেটা বলছিলাম, যার যে কাজ এবং এই বাহিনীকে নষ্ট করার অপচেষ্টা। আমরা তো আজকে বিশেষ করে এই ঘটনার প্রেক্ষাপটে আলোচনাটা করছি। পাশাপাশি আমি আপনাকে আরেকটি দেই, যে আজকে যে সুপারিশমালা বা সান্ধ্যবাদ সুপারিশমালা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি দেওয়া পাঠানো হলেও 3 নম্বর সুপারিশমালা আছে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে তার নিরসন করা হয়নি। এখানে জেনারেল শিকদার একটা কথা বলেছিল যে তখন একটা ট্রানজিশন ছিল, ট্রানজিশন আমলাতন্ত্র ছিল, যে যারা আগের আমলাতন্ত্রের কিছু থেকে যাবে, হয়তো যা সরকার করতে চায় না তা তারা করাবে, এই ধরনের একটা ছিল। এই বিষয়টি কিন্তু আজকে আদালত দু একটা কথা না বললেই হয় না। আমলাতন্ত্র তো রাষ্ট্রের প্রতিষ্ঠান, এবং আমলাতন্ত্র তার কাজ করা উচিত, এবং এটা যে সরকারি ক্ষমতা থাকুক তাকেই সার্ভ করা তো আমলাতন্ত্রের কাজ না। কিন্তু আমেরিকা কি দেখি, আপনি তো সে সময় আমেরিকা ছিলেন, আমেরিকা দেখে একটা সব প্রেসিডেন্ট যখন আসে, প্রেসিডেন্ট তার বিশাল একটা বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায়, একেবারে নিচের দিকে হয়তো কিছু হয় না, কিন্তু বিশাল একটা বাহিনী নিয়ে ঢুকে সেটা আবার আরেকজন বের হয়ে যায়, সেটা অন্য ব্যবস্থা। জি, স্পয়েল সিস্টেম। আমরা যে ব্যবস্থায় আছি সেখানে কিন্তু রাষ্ট্রীয় কাঠামোটা এমন ভাবে তৈরি যে আমলাতন্ত্র পার্মানেন্ট আমলাতন্ত্র, তারা যে সরকারই আসুক সরকারের নীতিমালা বাস্তবায়নের কাজটা করবে, সরকারকে এটা সমর্থন দেবে। এই প্রিন্সিপালের বেসিসে কিন্তু আমাদের স্ট্রাকচার ব্রিটিশ ফর্মকে আমরা যেটা গ্রহণ করেছি সেভাবে করা, সেটা তো এখন আর এই অবস্থা নেই। এখন যদি সে অবস্থা না থাকে, তাহলে এই যে আপনি আমলাতান্ত্রিকতা যেটা বলছেন, যে এই আমলাতান্ত্রিকতা তখনই আসবে যখন আমলাতন্ত্র 91 সালে আমরা গণতন্ত্র পেলাম, কিন্তু আপনি যে আমলাতন্ত্রের কথা বলছেন সে আমলাতন্ত্র হারালাম কিন্তু 91 সাল থেকে কিন্তু প্রশাসনের 96, সেটা হওয়া উচিত নয়। সেটা যদি হয় তখনই আপনার পেশাদারিত্ব কমে, এবং পেশাদারিত্ব যখন কমে তখন সার্ভিস ডেলিভারি কমে থাকে, সার্ভিস ডেলিভারি কমে তখন
মানে যে আপনি যেটা জটিলতার কথা বলছেন, আমরা হাইকোর্ট যেটা যে বলছি আজকে সুপারিশে যে আমলাতান্ত্রিক জটিলতা হয়, তখন কেউ সিদ্ধান্ত নিতে চায় না, এবং সিদ্ধান্ত হয় না তখন তৈরি হয়। কাজেই আপনি যার ওই যে আবার সেই জায়গায় যার যেটা কাজ তাকে সেটা করতে দেন। যারা রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন তারা রাজনৈতিক সিদ্ধান্ত দেবেন। আমলাতন্ত্রের কাজ হচ্ছে সেই সিদ্ধান্ত পেশাদারিত্বের সাথে যত দ্রুত সময় সম্ভব সেটা প্রতিপালন করা। এখন তাকে যদি সেই জায়গায় আপনি পছন্দ অপছন্দের মধ্যে ঢুকিয়ে ফেলেন তাহলে কিন্তু আমলাতন্ত্রের পেশাদারিত্ব নষ্ট হয়, আর পেশাদারিত্ব যখন নষ্ট হবে তখনই কিন্তু আপনি জোটাটা তৈরি হয়। কাজে এই আজকের হাইকোর্টের সুপারিশে কিন্তু অনেকগুলো জিনিস খুব গভীরভাবে চিন্তার সুযোগ আমাদের জন্য করে দিয়েছে, কারণ এটা একটা বড় ধরনের দুর্ঘটনা আমাদের জন্য, এবং এই দুর্ঘটনার থেকে আমরা যদি শিক্ষা নেই তবেই ভবিষ্যতে দুর্ঘটনা আমরা হয়তো এড়িয়ে যেতে পারবো। আর যদি তা না নেই তাহলে কিন্তু এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক হলেও ঘটবার একটা আশঙ্কা থেকে যায়। তো কাজেই আপনি যেটা বলছেন, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে তাদের পেশাদারিত্বের মধ্যে পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালনের সুযোগ তৈরি করেন, এবং সেটা যদি হয় তাহলে এই যে জটিলতাগুলোর কথা আমরা বলছি, যেই জটিলতার কারণে হাইকোর্টের তারা তো এটা দিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি পাঠানো হলেও এটা জটিলতার কারণে আটকে ছিল, এটা তো আটকে থাকবার কথা না। কারণ আমলাতন্ত্রের নিজস্ব গতি আছে, নিজস্ব পদ্ধতি আছে, সেভাবে কাজ চললে আটকাবার তো কথা না, আটকাবার তো মানে এটাই বলা হচ্ছে যে আপনি যেটা বলার চেষ্টা করেছিলেন যে হয়তো রেখে দেওয়ার চেষ্টা, যে এখানে আগের আমলাতন্ত্রের একটা রেশ থেকে গিয়েছিল এই নতুন সরকারের সাথে তারা হয়তো ওরকম ভাবে সংশ্লিষ্ট না, রেখে দেওয়া, জটিলতা লাগানো, এই বিষয়গুলোর একটা ইয়ে থাকতে পারে, যোগসূত্র থাকতে পারে। দর্শক যে প্রশ্নটা আপনাকে করলেন, দর্শক বোধহয় আমার নামটা ভুল করেছেন। জি, দর্শককে ধন্যবাদ জানাই উনি যে প্রশ্নটা করেছেন, যে আমরা কিন্তু এই বিষয়টি প্রথমেই আলোচনা করেছি যে গোয়েন্দাদের ব্যর্থতার কথাটি। তো এখন উনি বলেছেন যে আমরা নিরাপত্তা বিশ্লেষণ করে কি করি। ভালোই বলেছেন, আমাকে ধন্যবাদ জানাই। আমরা কিন্তু রাষ্ট্রযন্ত্রের কেউ নই এবং সরকারের সাথে আমাদের কোনো নাই, বাট আমি আপনাকে বলতে পারি উনি যে কথাটি উত্থাপন করেছেন, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, পত্রিকা খুললে আমি নিজে লিখেছিলাম এই ডাল ভাতের কর্মসূচি থেকে বিডিআরকে প্লিজ আপনারা তাড়াতাড়ি প্রত্যাহার করেন, তাহলে এর বিরূপ একটা রিয়াকশন ভিতরে এবং বাইরেও হতে পারে। হ্যাঁ, এই কথা কিন্তু আমরা তখনও লিখেছিলাম। সুতরাং তারপরে দেখেন এই যে আজকে যে আমাদের রোহিঙ্গা সমস্যা, এই রোহিঙ্গা সমস্যা নিয়ে কিন্তু আমরা আগেও, এই যে মনির ভাই আছেন ওনাকে কিন্তু আমি একটু বলেছিলাম একবার একটা টক শোতে ওনার সাথে, যে বাংলাদেশের নিরাপত্তার জন্য এই রোহিঙ্গা সমস্যাটি একটি বিস্ফোরা। সেটা কিন্তু আরো প্রায় 6 মাস 9 মাস আগে মনির ভাই টক শো করছিলেন, উনি সঞ্চালক একটা বিস্ফোরা, এটার বৃহত্তর দৃষ্টিতে এটির একটা আঞ্চলিকভাবে হোক মিয়ানমারের বিস্ফোরা ঘায়ের রূপান্তর, সেটি কিন্তু আমরা লিখছি, আমরা লিখে যাচ্ছি, বলে যাচ্ছি, টক শো হচ্ছে, কথা বলছি, কিন্তু সেখানে যারা করণীয় তারা যদি সেটি কর্ণপাত না করেন সেখানে কিন্তু আমাদের কিছু করার থাকে না। কিন্তু আসলে রাষ্ট্র তো সবাইকে নিয়ে, আজকে যে মিডিয়া কিন্তু ব্যাপক ভূমিকা রাখছে, এবং এই রোহিঙ্গা ইস্যুতে মিডিয়ার ভূমিকা কিন্তু মানে অভাবনীয় একটা ভূমিকা রেখেছে এই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবার জন্য। সুতরাং আমরা মিডিয়াতে আসি, হয়তো আমরা নিজেরা ব্যক্তিগত ক্ষুদ্র মানুষ, আমাদের হয়তো অনেকেই সেই ক্ষুদ্র আমাদের জায়গা থেকে আমাদের কথার হয়তো তেমন মূল্য হয় না, বাট আপনারা আমাদের আনেন, আমরা বলি, কিন্তু মাঝে মাঝে এই সমস্ত ঘটনা ঘটে যায়। সুতরাং সবকিছুর একটা মূল্যায়ন থাকা উচিত, রাষ্ট্রে যারা চালান বা রাষ্ট্রে যন্ত্রে যারা আছেন তাদের থাকা উচিত। সেটি না করলে সেটা দুর্ভাগ্যজনক। রাষ্ট্র কিন্তু শুধু সরকারকে নিয়ে রাষ্ট্র না। সুতরাং এই জায়গাটা আমাদের আসতে হবে। আমি আরেকটি কথা একটু বলতে চাই, এই ষড়যন্ত্রের জায়গাটা আমাদের একটু দেখা উচিত আরো গভীরে, এবং আমরা বোধহয় আলোচনা করেছি যদি কমিশন করে এটাকে একটা বৃহত্তর তদন্ত করা হতো তাহলে কিন্তু বেরিয়ে আসতে পারত। কেন সেটা করা সম্ভব হয় না সেটা হয়তো আমরা জানি না, কিন্তু এই যে গোয়েন্দা ব্যর্থতা বলেন বা এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ফাইল চাপা দিয়ে রেখে দেওয়া হলো, এটা কি শুধুই ব্যর্থতা না? এটা আমি একটু আগেও প্রথমে বলেছিলাম এটা ইচ্ছাকৃত ব্যর্থতা না ইচ্ছাকৃত ব্যর্থতা, সেই বিষয়টি কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এই সমস্ত শিক্ষা কিন্তু আমাদের নিতে হবে।
আমরা যদি সেই গোড়ায় যদি না আসে, এই যে তাহলে তো বলতে হয়, আদালত যে সুপারিশমালা দিয়েছে সেই সুপারিশমালাকে শুধু সুপারিশমালাতে না রেখে এটার জন্য বাস্তবায়নের দিকে আগানো, এটার জন্য কাজ করা অবশ্যই। তার মানে তো এটা তো একটা মানে দেওয়া হয়েছে, মানে শুধু দেওয়ার খাতিরে নয়, এটা যাতে রাষ্ট্রযন্ত্র, সরকার বা যারা দায়িত্বে আছেন তারা যেন এটি যথাযথভাবে এটা গুরুত্ব দেন এবং এইটাকে ভিত্তি করে সামনের দিকে যাতে এই ধরনের ঘটনা কোনো আশঙ্কা না থাকে, তার জন্য এগুলো যদি মূল্য দিয়ে, এটাকে যদি গুরুত্ব দিয়ে এটার উপর যদি অ্যাকশন নেওয়া হয়, তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। সুতরাং আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটলো 21 বছর পরে বিচার পেলাম, তাও তো আলাদা অবস্থায় আছে। সুতরাং তারপরে কিন্তু একটা ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে, আমরা কিন্তু সে থেকে বের হতে পারছি না। সেটা থেকে বের হতে হলে কিন্তু এই যে প্রাতিষ্ঠানিক যে রূপ আমরা বলি, আমাদের যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের আছে, সেটি যদি প্রতিষ্ঠিত না করা যায়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আশঙ্কা থেকেই যায়। জি মনির ভাই, আমরা এখানে একটা কথা, যে আদালত যে সুপারিশমালা দিয়েছে, আমরা এখানে আইনজীবী থাকলে হয়তো ভালো বলতে পারতেন যে এগুলো হয়তো এই সুপারিশমালার মধ্যেই থেকে যাবে। কোনদিন আমরা এরকম আরো আদালতে বিভিন্ন পর্যবেক্ষণ দেখি, মানে এগুলো নিয়ে ভালো ভালো পর্যবেক্ষণ, কিন্তু আমরা এটা নিয়ে বাধ্য করা, যারা প্রশাসন যন্ত্রে আছেন, যারা রাষ্ট্রযন্ত্রে সরকার চালান, তাদেরকে বাধ্য করা, এই বিষয়গুলো কিভাবে হতে পারে? এটা আমি জানি না। আদালতের এই ক্ষেত্রে সুমোটো কোনো, আমরা অনেক বিষয় সুমোটো দেখি তো, হ্যাঁ সুমোটো দেখি, বিভিন্ন বিষয় বলে যে অনেক সময় আমাদের কাছে এটা মনে হয় আদালত সব বিষয়ে কথা বলছে, তো বলেন না, তো আদালত তো এখানেও সুমোটো হতে পারে। আমি এগুলো সুপারিশ হতে পারে, কারণ ভারতে তুমি এটা পাত্তা দিচ্ছ। ভারতের কিছু ঘটনা আমরা এই ধরনের যে দৃষ্টান্ত আছে, আমি দেখেছি পত্রপত্রিকায়, যে তারা আদালত সুমোটো কিছু নির্দেশ জারি করেন, যেটা আপাতত দৃষ্টিতে মনে হয় যে এটা তো বিচার কাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিন্তু আদালত তো এই নির্দেশটি দিচ্ছে। আমাদের দেশে হয়তো, কারণ একই ধরনের আইন তো, হয়তো সেটা করতে পারে। আমি আরেকটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং আমি মনে করি এটা খুব ভাইটাল আমাদের জন্য। এই যে গোয়েন্দা ব্যর্থতা প্রতিটি ক্ষেত্রে, আজকে একটি পত্রিকায় মানে বিডিআর বিদ্রোহ ইমিডিয়েট পরে যিনি ডিজি হয়েছিলেন, তখন মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম, এখন রিটায়ার করেছেন লেফটেন্যান্ট জেনারেল হিসেবে, তার একটি বেরিয়েছে, সাক্ষাৎকার বেরিয়েছে। তিনি সেখানে বলেছেন, গোয়েন্দাদের প্রসঙ্গেই বলেছেন যে দায়িত্ব নেওয়ার পরে যখন তিনি গোয়েন্দা দপ্তরে গেলেন বিডিআর এর, তাদের সবকিছু পরিপাটি করে সাজানো, মানে কিছুই হয়নি। ওই অফিস কক্ষের বাইরে যে তার কোনো লক্ষ্য নাই, টেবিল চেয়ার কাগজপত্র সব সুন্দর করে সাজানো, তার নিজের তদন্ত করা উচিত। এখন না, আমি মনে করি যে এই জায়গাটায়, এবং এই যে ব্যর্থতা বারবার ব্যর্থ হচ্ছে, এর পিছনে একটা গভীর কারণ হচ্ছে আমাদের আসলে দুটো আমি মনে করি। একটি কারণ হচ্ছে যে আমাদের গোয়েন্দাদেরকে যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হয়, সেটা একটি কারণ। কারণ দেয়ার বেশি ওই যে যার কাজ যেটা না সেই কাজে আর কি, ওই অর্থে সেটা একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে আমাদের আসলে ওই অর্থে কোনো গোয়েন্দা নীতি বা তদন্ত নীতি আছে কিনা উনি বলতে পারেন ভালো, আমার মনে হয় নাই আর কি। আমাদের তো ওই যে অনেকগুলো সংস্থা আছে, তার যে কেন্দ্রীয় ভাবে যে একটা সমন্বয় করা দরকার, সেই সমন্বয়ের জায়গাটা কিন্তু আমাদের কিন্তু নাই। সুতরাং এই যে জায়গাটা যার যেভাবে চলছে, ওই যে ব্রিটিশ আমল থেকে যেভাবে চলে আসতেছে, এটা একটা আধুনিক রাষ্ট্র, আমরা তো 21 শতকে বাস করি। সুতরাং আমাদের ওই তদন্ত গোয়েন্দা কর্মকাণ্ড সেই জায়গাগুলো তো আমাদেরকে বেছে নিতে হবে যে আমাদেরকে কি কাজ করা দরকার। আমার মনে হয় না এই ধরনের কোনো তৎপরতা বা উদ্যোগ বা নীতি আমাদের এই ক্ষেত্রে আছে। এটা খুব ইম্পর্টেন্ট। একটা যেমন কমিশন করা, প্রতিটি ক্ষেত্রে ষড়যন্ত্র উদ্ঘাটন করা, আর একটা গোয়েন্দাদের তৎপরতার ব্যাপারে একটা রাষ্ট্রীয় নীতি থাকা উচিত বলে আমি মনে করি। জাস্ট চলে আসতেছে আবার মন কাল ধরে, যেন আমাদের দেশের ঢাকা শহরের ইয়ের মতো আর কি, ট্রাফিকের লাইট সিস্টেমের মতো। ওটা জানেন তো, এটা কার হাতে? ট্রাফিকের লাইট সিস্টেম কিন্তু পুলিশের হাতে না, প্রাইভেটের লাইট সিস্টেমটা হচ্ছে মিউনিসিপ্যালিটির হাতে। হ্যাঁ, কারণটা হচ্ছে ওই যে ব্রিটিশ আমলে ভোরবেলা এসে জ্বালে, সন্ধ্যায় জ্বালে তো ভোরবেলায় নিবে, তো ওই আইন বলেটা এখনো মিউনিসিপ্যালিটির হাতে আছে, অথচ ট্রাফিক ব্যবস্থাপনা করে পুলিশের হাতে নাই। এইভাবে তো একটা দেশ চলতে পারে। কথা সূত্র ধরে বলি, আসলে ওভারসাইট বলে একটা কথা বলা হয়। আসলে যে প্রতিষ্ঠানগুলো চলে, কোঅর্ডিনেশন এন্ড ওভারসাইট দুটো জিনিস কিন্তু খুব জরুরি। যে কোনো মানে আধুনিক সংগঠনে যদি আপনি এফিসিয়েন্সি চান, তাহলে আপনাকে কোঅর্ডিনেশনটা লাগবে,
যেটা জেনারেল আলী বললেন একটু আগে, যে এটা যে আমার কোঅর্ডিনেশনটা শুধু এখানে না, আপনি বিভিন্ন পর্যায়ে, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কিন্তু আপনি দেখবেন যে কোঅর্ডিনেশন বড় অভাব, কাজ হচ্ছে অনেক, কিন্তু শেষ পর্যন্ত গোল দেওয়ার জায়গায় গেলে আপনি দেখবেন যে তখন ওখানে গোলটা হচ্ছে না, ওখানে গিয়ে সবাই জটলা পাকিয়ে দিক হয়ে যাচ্ছে। তো কাজে একটা আধুনিক রাষ্ট্রের এই সমন্বয়টা কিন্তু খুব জরুরি। বিশেষ করে আজকাল যেহেতু জনপ্রশাসন বলেন, আপনি যে কোনো সংগঠন বলেন, অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে সংগঠন, বড় বিস্তৃত হচ্ছে, এবং সেখানে সমন্বয়টা খুব জরুরি দরকার। কিন্তু সেটা আপনি রাষ্ট্রীয় পর্যায়ে তো বটেই, অন্য সংস্থা বা সংগঠন, আমলাতন্ত্রে যদি যান, আপনি সামরিক কাঠামোতে যদি যান, সর্বত্রই কিন্তু একটা কোঅর্ডিনেশন দরকার। আর আরেকটা যেটা, যে দায়বদ্ধতা বা ওভারসাইট, আপনি যাকে যে কাজটা দিয়েছেন সেই কাজটা ঠিক মতো হচ্ছে কি না, এর কোনো কিন্তু আমাদের ওভারসাইটটা কিন্তু মানে এটা আসলে জায়গাটায় আমরা খানিকটা দুর্বলতায় ভুগি কিন্তু এখন, এবং এটা খুব জরুরি দরকার। যে কোনো সংস্থায়, সরকারি সংস্থা তো, যে কোনো সরকারি সংস্থায় জনগণের এক ধরনের ওভারসাইটে থাকা দরকার, দায়বদ্ধতায় থাকা দরকার। এই কাঠামোগুলো আমাদের কিন্তু খুব শক্তিশালী নয়, এবং নয় বলেই এই যে ঘটনাগুলো ঘটছে দেখছেন। এই যে ধরেন এখন হাইকোর্টের সুপারিশমালা আসলো, এটা কি হবে, এটা তো আপনি যেমন বলছিলেন হাইকোর্টের সুপারিশমালা আলোচনা কিছু, এটা তো এখন এটা তো ধরেন ইয়েতে গেল হাইকোর্ট, আমি বলেছি হাইকোর্টের পরে আরো দুটি ধাপ আছে, আপিল বিভাগ আছে, এরপরে আপিল বিভাগে যদি সব আপিল বিভাগে যদি মৃত্যুদণ্ড একটাও বহাল থাকে, সেটা অবশ্যই ইয়ে হবে, তো রিভিউ হবে, তো তখন নানা পর্যবেক্ষণ আসবে। তো পর্যবেক্ষণেই থেকে যায়, তো যার কারণে আমরা এর থেকে বের হতে পারি না। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে আছি। না, পর্যবেক্ষণকে কিন্তু গুরুত্ব সহকারে নিতে হবে। এটা হলো আমরা বলি যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা যে সমস্ত কারণে ঘটেছে সেটা আমরা আলোচনা করছি বা জানছি, সেই ঘটনার সবচেয়ে বড় যে বিষয়টি আমরা একটা ইংরেজিতে বলি লেসন লার্ন, অর্থাৎ শিক্ষণীয় বিষয়, সেটি কিন্তু আমাদের বড় বিষয়, এবং সেই জায়গাটা আমাদেরকে কিন্তু আমরা শুরু যেটা করেছি ষড়যন্ত্র যদি থাকে, তাহলে তো আমি ঘটনা থেকে শিক্ষা নিব না। যারা ষড়যন্ত্র করে তারাই তো এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেদিকে এগোতে দেবে না। তারা তো বারে বারে একবার আমাদেরকে আরো গোয়া যেতে হবে। ষড়যন্ত্র, এই ধরনের ষড়যন্ত্র কেন একটা রাষ্ট্রে থাকবে? আমরা তো অন্য রাষ্ট্রে ধরনের ষড়যন্ত্র দেখি না, কোথাও কিন্তু এরকম ষড়যন্ত্র নেই যে একটা বাহিনীর উপর এরকম ধরনের একটা ঘটনা। হ্যাঁ, তারপরে ধরনের যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হলো 2004 সালে 21 আগস্টে হত্যাকাণ্ড, আমরা ষড়যন্ত্র একটা ষড়যন্ত্র দেখছি, কোথাও তো নেই, উদ্ঘাটন হচ্ছে না। তার মানে কি এই ষড়যন্ত্র দেখেন 2004 সালের 21 আগস্টের যে ষড়যন্ত্র স্পষ্ট, এখন মোটামুটি সবাই জানে যে একটি দলকে সম্পূর্ণভাবে একেবারে নিপাত করে দেওয়া, যাতে ওই দল আর কোনোদিন যারা ওই সময় যারা ক্ষমতা ছিল তাদের প্রতিদ্বন্দ্বী না হতে পারে। তারপরে দেশকে আপনার জঙ্গি রাষ্ট্র বানানো ষড়যন্ত্র। সেই কারণে আমি মনে করি, এক কথায় শেষ করে দিই, যে আমাদের গোড়ায় যে গলদ রয়েছে, সেই গোড়ার গলদটা আমাদের রাজনীতির গলদ, সেই গলদটা আমাদের দূর করা দরকার। সেই গলদ হলো যে কোনো দেশ এইভাবে হতে পারে না যে মুক্তিযুদ্ধের দর্শন আদর্শ একটি পক্ষ, এর বিপরীতে একটি পক্ষ। এরকম কোন রাজনীতি বাংলার কোন দেশে নেই যে স্বাধীনতার ঘোষণাপত্র একটা বড় রাজনৈতিক দল তারা সেটি মানবে না, তারা প্রতি অবজ্ঞা দেখাবে, রাজনীতিতে বিপরীতমুখী অবস্থা। এখন আপনি এখন বিলম্বনের কথা আসে, এখন মনে করেন এই 2004 সালের 21 আগস্ট ষড়যন্ত্র আমরা দেখছি, এখন বিএনপির মন্ত্রী, তাদের বড় বড় নেতারা এখন অভিযুক্ত, এবং মামলা তো প্রায় শেষ পর্যায়ে আসছে। আপনি দেখবেন যখনই মামলার রায় তারা অভিযুক্ত হয়ে তারা সাজাপ্রাপ্ত হবেন, বিএনপি এটা বড় রাজনৈতিক দল, তাদের সমর্থন আছে, তারা বলবেন যে এটা রাজনৈতিক কারণে হয়েছে, এটি আমাদের রাজনৈতিক কারণে আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। অর্থাৎ কোন একটা তারা একটা প্রবল বাধা সৃষ্টি করবে না, আন্দোলন সৃষ্টি করবে না হয়তো, যে আমাদের নেতাদেরকে, আমাদের কর্মীদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে রাজনীতিকে। এই ধরনের যখন ব্লেমগাম হয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের এই যে তদন্ত করেন, আপনি কমিশন করবেন। আজকে যদি কমিশন করে মনে করেন, আজকে দেখা গেল যে কোন কোন বড় বড় রাজনৈতিক দলের নেতারা এই এর সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত, তখন হবে কি না এটা আপনার অনেক ক্ষেত্রে তো আমরা দেখি কমিশন করেও কিছু হয় না। 2001 সালের নির্বাচনের পর যে ঘটনা ঘটলো, সারা দেশে যে সহিংসতা হলো,
সেটা নিয়ে কমিশন হয়েছে, কমিশন চিহ্নিত করেছে, কিন্তু সেই তারপরে ধরেন এই 2004 সালের 21 আগস্টের ঘটনা নিয়ে তো বিচারবহির্ভূত তদন্ত কমিশন হয়েছিল। তিনি আমাদের বিচারপতি মহোদয় কি করলেন, এবং তারপরে জজমেন্ট নাটক সাজিয়ে দিলেন। হ্যাঁ, বিচার মহোদয় বললেন যে কোন একটা বিদেশি রাষ্ট্রের এখানে ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। তারা দেখা গেল যে সরকার যারা ছিলেন তারা জজমেন্ট নাটক সাজালেন। তো এই জজমেন্ট নাটক যখন সাজালেন, এটাই প্রমাণ করে যে তারা এই তখন যে সরকার ছিল তারাই এই ঘটনার সাথে জড়িত, এবং তারাই কিন্তু হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। মনির ভাই, এখন কমিশন গঠনে কি সব সমাধান নিহিত? না, আমি সমাধানের কথা বলছি না। আমি বলছি যে এই সবগুলো ঘটনা, বঙ্গবন্ধু হত্যা, জিয়াউর রহমান হত্যা, 21 আগস্টের তারপরে বিডিআর বিদ্রোহ, সবগুলির ক্ষেত্রেই আমাদের জেল হত্যা পেছনের ষড়যন্ত্রটা, রাজনীতিটা জানতে হবে। এটা আমাদের জানা, ভবিষ্যৎকে পরিষ্কার করতে হলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এর ফলে কেউ শাস্তি পাক বা না পাক সেটা পরের বিষয়, বিচার হোক কি বিচার হবে, শাস্তি হবে, সেটা পরের বিষয়। আগে তো বিষয়টা জানতে হবে কিভাবে কি ঘটলো। আমরা সবাই বক্তৃতা অনেক কথা বলি বা লেখায় অনেক লেখালেখি, যেমন এখন তো কতগুলি ধারণা তো আসছে নানাভাবে। হ্যাঁ, বঙ্গবন্ধু হত্যা আইএসএর ভূমিকা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, 21 আগস্টে গ্রেনেড হামলা আইএসএর ভূমিকা ছিল, বিএনপির কোন নেতার ভূমিকা ছিল, এরকম আস্তে আস্তে আইএসএর ভূমিকা ছিল এবং এখনো আছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো পরিষ্কারভাবে যতদিন আমরা না জানবো বা এই দেশের মানুষ না জানবে, এগুলি নিয়ে বিভ্রান্তি, এগুলি নিয়ে রাজনীতি, এগুলি নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণার সৃষ্টি হয় এবং তার সুযোগে আরো ষড়যন্ত্র হওয়ার অবস্থা তৈরি হয় আর কি। সে কারণেই জিনিসগুলি পরিষ্কার হওয়া দরকার। বিচার হবে কি হবে না এইসব উদ্ঘাটন হওয়ার পরে সেটা ভিন্ন, সেটা পরের বিষয়, কিন্তু ফার্স্ট অফ অল যে টাস্ক ইজ যেগুলো উদ্ঘাটিত হোক। এই বঙ্গবন্ধু, আমার খুব অবাক লাগলো যে আদালত কিভাবে এই বঙ্গবন্ধু হত্যার এই কি বলে ষড়যন্ত্রটি, উদ্ঘাটনের বিষয়টি এড়িয়ে গেল আর কি। আমি এখন এটা সত্যি কথা বলি, আমি এখন এটা হজম করতে পারতেছি না। শেষ কথাটা আপনার কাছ থেকে যেটা হয় যে আসলে জনগণের জন্য যদি রাষ্ট্র হয় তাহলে জনগণ জানবার অধিকার তো রাখে, এবং সেই জায়গাতে আমি মনে করি যে ট্রান্সপারেন্সি যেটা বলে, স্বচ্ছতা, যে কোনো সিদ্ধান্তের স্বচ্ছতাটা, এবং ওই যে ষড়যন্ত্র বললেন, যদি বিষয় স্বচ্ছভাবে বেরিয়ে আসে তাহলে কিন্তু এই প্রবণতা কমবে। আর যত আপনি এটাকে হাইড করে রাখবেন, যত এটাকে লোকচাপা লুকানোর চেষ্টা করবেন বা এটাকে ধামাচাপা দিয়ে রাখবার চেষ্টা করবেন, তত কিন্তু এই জিনিসগুলো জনগণের চোখের আড়ালে থাকে, এবং জনগণের চোখের আড়ালে যত থাকবে তত নতুন করে যারা এই ধরনের অন্ধকারের পথ খুঁজতে চায় তারা তার থেকে অনুপ্রাণিত হয়। আমরা বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশ চাই, একটা উন্নত বাংলাদেশ চাই, একটা প্রগতিশীল বাংলাদেশ চাই, যেখানে স্বচ্ছভাবে জনগণের সামনে সেটাই আমরা চাই। সেটা করতে হলে সকল ষড়যন্ত্র আগেই উদ্ঘাটিত হতে হবে, ব্যর্থ করতে হবে। এই এইটাই হচ্ছে মূল জিনিস। তা আমরা এইটাই চাই যে সকল ষড়যন্ত্র আগেই উদ্ঘাটিত হোক এবং ব্যর্থ হোক। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।